আমরা যে সকল লোক পশ্চিমবঙ্গে বসবাস করি তারা খুব ভালোভাবেই পরিচিত যে কিভাবে আমাদের পশ্চিমবঙ্গে বেকারত্ব সমস্যা একটা বিরাট বড় সমস্যার রূপ ধারণ করছে। কিভাবে পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামবাসীরা, সমস্ত যেসব লোকেরা ইনকাম করতে চায় কিন্তু ইনকামের কোনো পথ খুঁজে পাচ্ছে না, তারা কিভাবে পশ্চিমবঙ্গকে বিদায় জানাতে বাধ্য হচ্ছে এবং ছোট ছোট কাজের জন্য তাদেরকে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য দেশে কিংবা অন্য রাজ্যে পাড়ি দিতে হচ্ছে এবং তাদের আত্মীয়-স্বজন সমস্ত কিছুকে ত্যাগ করে তাদেরকে যেতে হচ্ছে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যান্য রাজ্যে কিংবা অন্যান্য দেশে। কিন্তু এটা খুব একটা ভালো বিষয় না। কারণ মাইগ্রেশন এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের গরিমাকে, পশ্চিমবঙ্গের গৌরবকে, পশ্চিমবঙ্গের গৌরবময় ইতিহাসকে নষ্ট করছে। শুধুমাত্র বাঙালি বলে বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন ধরনের সন্দেহের চোখে মানুষ আমাদেরকে দেখছে। কারণ এখন ভারতবর্ষের যে পরিস্থিতি, এই সময় আমরা দেখছি যে বাংলাদেশিদের ওপর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম বিক্ষোভ এবং বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। তারা কিন্তু বাংলাদেশিকে একদম ঘৃণার চোখে দেখছে, বিশেষ করে বাংলাদেশি মুসলিমদের। কারণ তারা মনে করছে বাংলাদেশি মুসলিম যারা, তারা কিন্তু ভারতবর্ষের শত্রু। কারণ তাদের দ্বারা এমন অনেক কাজ করা হয়েছে পূর্বে এবং এখনও করে যাওয়া হচ্ছে, যেগুলো কিন্তু সরাসরি বলছে যে তারা ভারতবর্ষের সাথে শত্রুতায় লিপ্ত হয়ে আছে। বিশেষ করে শেখ হাসিনার শেখ হাসিনার পরবর্তী যে সময় যখন ইন্টারিম গভর্নমেন্ট চালাচ্ছেন আমাদের মোহাম্মদ ইউনূস, তখন কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের গোষ্ঠী, বিশেষ করে জঙ্গি গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী, তারা কিন্তু ভারতবর্ষের নামে বিষোদ্গার করে চলেছে। তারা ভারতবর্ষের নামে বিভিন্ন রকম কুৎসা অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং ভারতবর্ষের সমস্ত লোককে কিন্তু প্রভোগ করার কাজ করছে। এর ফলে বাঙালি মুসলিম যারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা বসবাস করছিল কিংবা যারা সেখানে কাজ করে দুটো পয়সা রোজগার করে তাদের সংসার চালানোর জন্য কাজে লাগাচ্ছিল, তারা কিন্তু পড়ছে বিরাট একটা সমস্যার সম্মুখীন তারা কিন্তু পড়ছে। কারণ বর্তমানে যেমন দেখছি আমরা গুজরাটে প্রচুর সংখ্যক লোকেদের, বাংলাদেশি লোকেদের কিন্তু ধরা হয়েছে এবং তাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করার ব্যবস্থা করা হয়েছে। শুধু এইটাই নয়, উড়িষ্যাতেও বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে যেখানে কিন্তু বাংলাদেশিদের ওপরে বিভিন্ন রকমের আহ, কড়া আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। যার ফলে বাংলাদেশের সাথে সাথে ভারতের যেসব পশ্চিমবঙ্গবাসী তাদেরকেও কিন্তু বিপদের সম্মুখীন হতে হয়েছে, তাদেরকেও কিন্তু সন্দেহ চোখে দেখা হচ্ছে। কারণ একটাই, কারণ পশ্চিমবঙ্গে জব নেই, পশ্চিমবঙ্গে চাকরি কর্মসংস্থানের অভাব, তাই তাদেরকে বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে, বাংলাদেশের রাগ তারা কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের ওপরেও তুলছে। এই যে ডিপ্লেসমেন্ট, এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন যেসব কম বয়সী ছেলেমেয়েরা আছে তাদেরকে কেরালা, গুজরাট, মধ্যপ্রদেশ কিংবা আমার দিল্লি কিংবা মুম্বাইয়ে গিয়ে হোটেলে কাজ করতে হচ্ছে কিংবা কেরালাতে গিয়ে রাজমিস্ত্রির কাজ করতে হচ্ছে। এর ফলে তারা কিন্তু তাদের যে সাংসারিক জীবন, তাদের যে পরিবার, তাদের থেকে বিরাট দূরে থাকছে এবং তার ফলে কিন্তু বিভিন্ন ধরনের পারিবারিক জটিলতা এবং সন্দেহ কিন্তু বাড়ছে, বিবাহ বিচ্ছেদ বাড়ছে এবং আরও বিভিন্ন ধরনের যেসব সামাজিক সুরক্ষা, যেসব সামাজিক বন্ধন, মানুষে মানুষে যেসব মেলামেশা, সেগুলো কিন্তু কমছে। কারণ একটা মানুষ যদি বছরের পর বছর বাইরের রাজ্যে থাকে, ভিন রাজ্যে থাকে, তাহলে সে তার এলাকার লোকেদের সাথে তার যে বন্ডিং সেটা কমে আসছে। কারণ তাকে বাইরের রাজ্যে গিয়ে থাকতে বাধ্য হচ্ছে সে। কারণ তার কাছে কোনো জব নেই, তার কাছে কোনো কর্মসংস্থান নেই, তার কাছে ইনকামের কোনো পথ নেই। এই জন্য তাদেরকে বাইরে যেতে হচ্ছে। বর্তমানে আমরা দেখছি ভারতবর্ষই শুধু নয়, পশ্চিমবঙ্গ একটা বিরাট বড় গভর্নমেন্ট জবের স্ক্যামে রূপান্তরিত হয়েছে। এখানে আমরা চোখ খুললেই দেখতে পাই একটা স্ক্যাম, আরেকটা স্ক্যাম, তারপরে আরেকটা স্ক্যাম। এসএসসি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেসব গভর্নমেন্ট জবগুলো বেরোচ্ছে, আপনার আশেপাশে যে সকল লোকেরা চাকরি পেয়েছে, আপনি যদি একটু সচেতন নাগরিক হন তাহলে আপনি বুঝতে পারবেন তারা কতটা মেরিটের ভিত্তিতে চাকরি পেয়েছে আর কতটা ঘুষ খাইয়ে, প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছে। এর প্রমাণ শুধুমাত্র আপনার আমার কথাই প্রমাণিত হচ্ছে না,
কোর্টে বারবার যখন এইসব বিষয়গুলো উঠছে, তখন কোর্টও প্রমাণ হচ্ছে যে কিভাবে দুর্নীতির ওপরে দুর্নীতি, যার ফলে পশ্চিমবঙ্গের যে সকল আসল মেধাবী ছাত্রছাত্রী যারা পরীক্ষা আসলেই পাশ করে উপযুক্ত চাকরি পাওয়ার জন্য, তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। কিছু অপদার্থ, কিছু টাকাওয়ালা লোক প্রভাব খাটিয়ে ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে এবং পশ্চিমবঙ্গ তথা দেশের সর্বনাশে অগ্রণী ভূমিকা পালন করছে। কারণ এইসব অপদার্থ লোকেরা যদি চাকরি করে, তারা তো পড়াশোনার কিছুই জানে না, তারা তো সিস্টেমের কিছুই জানে না। তারা যখন চাকরি করবে, তারা কি করবে? তারা সেই সমস্ত চাকরিকে অপব্যবহার করবে এবং তারাও যখন চাকরি পেয়েছে টাকা দিয়ে, তারাও চাইবে সব থেকে বেশি পরিমাণ ঘুষ টাকা কিভাবে ইনকাম করা সম্ভব এই চাকরির মাধ্যমে। তাই আমাদেরকে সচেতন হতে হবে কিভাবে এই সমস্ত দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করা যায় এবং পশ্চিমবঙ্গের সাধারণ মেধাবী ছাত্রছাত্রীরা কিভাবে চাকরি পাবে, তার জন্য কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ আজ যদি আমরা এগিয়ে না আসি, তাহলে কিন্তু এই যে সমস্যা চলছে, এই সমস্যাটা কিন্তু আরো বাড়তে থাকবে, যার ফলস্বরূপ আমাদেরই কিন্তু ভোগ করতে হবে। এবং আমাদের যেসব মেধাবী প্রজন্ম, তারা যদি চাকরি না পায়, তারা যদি একটা ফলের দোকান দেয়, তারা যদি ছোটখাটো একটা ব্যবসা শুরু করে, মুদিখানা দোকান খোলে, তাহলে যে সকল লোক, যে সকল ছাত্রছাত্রীরা ভবিষ্যতে চাইছিল আমরা ভালো পড়াশোনা করে একটা ভালো গভর্নমেন্ট বা সরকারি জায়গায় স্থান পাবো, তারা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়বে, তারা কিন্তু মোটিভেশন হারাবে। তাই আমাদেরই উচিত এই সমস্ত ছাত্রছাত্রীরা যারা মোটিভেশন খুঁজে পায় এবং অনুপ্রেরণা খুঁজে পায়, তার জন্য এই সরকারকে, এই যে রাজনৈতিক সিস্টেমকে, এই যে স্ক্যামের যে দুর্নীতি, এই যে দুর্নীতির যে সিস্টেম, এই পদ্ধতিগুলোকে উপড়ে ফেলার কাজ আমাদেরই করতে হবে। কিভাবে করবে? কারণ আমাদের পশ্চিমবঙ্গ একটা গৌরবশালী ইতিহাস আছে। এই পশ্চিমবঙ্গে বিবেকানন্দ থেকে শুরু করে মহর্ষি উম, অরবিন্দ ঘোষ থেকে শুরু করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। এখানে নেতাজি সুভাষচন্দ্র বিদ্রোহ স্থাপন করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। তাই আমরাও চাইবো আমাদের দেশের নাগরিকরা যাতে এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে, আন্দোলন করে দেশে যাতে সঠিক ব্যবস্থা রূপায়ণ করতে পারে, তার দিকে নজর রাখতে। এবার আসা যাক আমাদের পশ্চিমবঙ্গে যেসব কলকারখানা ছিল, সেই সব কলকারখানার কিন্তু বিরাট একটা দুরবস্থা চলছে। নতুন করে কোনো কলকারখানা কিন্তু স্থাপন করার কাজ চলছে না। কারণ আমরা জানি যে সিঙ্গুরে রতন টাটার চলে যাওয়ার পরে আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার শাসনে এসেছিল এবং তার ফলে কিন্তু ভারতবর্ষ তথা পৃথিবীতে একটা বিরাট বড় মেসেজ গিয়েছিল যে এই সরকার কলকারখানা বিরোধী, এই সরকার কোনো রকম অগ্রগতি চায় না। কিন্তু আমরা দেখেছি বাস্তবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বহু চেষ্টা করেছে বিভিন্ন ধরনের কলকারখানাকে অ্যাট্রাক্ট করার জন্য। বিভিন্ন ধরনের কলকারখানা পশ্চিমবঙ্গের মাটিতে এসে স্থাপিতও হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের এই যে দুর্নীতি, এই যে তোলাবাজি সিস্টেম, এই যে সিন্ডিকেট সিস্টেমস, এর ফলে কিন্তু সমস্ত কলকারখানা ফ্যাক্টরির মালিকরাও কিন্তু বিশেষভাবে প্রভাবিত হয়েছে। তারাও বুঝতে পেরেছে যে এখানে শিল্প গড়ে মানুষকে চাকরি বা কর্মসংস্থান দেওয়ার জন্য যে সঠিক পরিবেশ প্রয়োজন, সেই সঠিক পরিবেশের অভাব এখানে আছে। যেমন আমাদের কারখানার মধ্যে যে আমাদের চা কারখানা এবং যেসব পাট কল, তারা কিন্তু আজকে বিশাল একটা দুর্দশার মধ্য দিয়ে চলছে। এই কারখানাগুলো কিন্তু প্রচুর পরিমাণ শ্রমিককে কাজে লাগাতো এবং তাদেরকে কর্মসংস্থান, তাদের পরিবারের কর্মসংস্থানে কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করতো। বর্তমানে এইসব কলকারখানার কিন্তু উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, উল্লেখযোগ্যভাবে এরা কিন্তু আজকে ওই একটা নষ্টের দিকে বা ক্ষতির দিকে পৌঁছে গেছে। আমাদের যে পশ্চিমবঙ্গের ম্যানুফ্যাকচারিং সেক্টরস, এখানেও কিন্তু অগ্রগতি দেখা যাচ্ছে না। এখানেও কিন্তু বিরাট পরিমাণ একটা ফেল সিস্টেম, যে আমাদের যে পলিসি, এই পলিসি যে ফেল হয়েছে পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। কারণ আমাদের পশ্চিমবঙ্গে যেসব ছেলেমেয়েরা এখন ওয়ার্কিং এজে আছে, 18 থেকে 30 বছরের ছেলেমেয়েরা, তাদের সংখ্যা কিন্তু প্রচুর এবং তারা কিন্তু বিশেষ ভালো রকম জব পাচ্ছে না। মাত্র 10,000 12,000 টাকার মাইনা চাকরির জন্য তারা কিন্তু বিভিন্ন বেসরকারি কলকারখানায়, বেসরকারি সংস্থায় কিন্তু ইন্টারভিউয়ের জন্য যাচ্ছে।
সেখানেও গিয়ে তারা কি দেখছে, সেখানেও গিয়ে তারা স্ক্যামের শিকার হচ্ছে। বিভিন্ন ধরনের যেসব বেসরকারি সংস্থা আছে তারা বিভিন্ন ধরনের এইচআর সিস্টেম রেখে দিয়েছে, যারা কিন্তু রিক্রুট করে এসব ছেলে মেয়েদের। তারা সেখানে যখন আপনি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি যখন চাইছেন একটা বেসরকারি কাজ খুঁজতে, তখন গিয়ে কি দেখছেন, সেখানে তারা 5,000 7,000 টাকা আপনার কাছে দাবি করছে। বলছে কি আপনি 5,000 7,000 টাকা দিন, আমরা আপনাকে একটা 5 দিন কিংবা 6 দিনের অনলাইন ট্রেনিং দেব, এবং সেই ট্রেনিংয়ে যদি আপনি পাস করেন তাহলে আপনি চাকরি পাবেন। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুয়ো, সম্পূর্ণ একটা স্ক্যাম। কারণ তারা একটা সুন্দর একটা অফিস তৈরি করেছে, সেখানে প্রত্যেক দিন 10 থেকে 15 জন ছাত্র বা 15 জন এসব কর্মপ্রার্থীদের যদি ঠকাতে পারে, তাদের কিন্তু মাসে 15 থেকে 20 লাখ টাকা ইনকাম। এই সব টাকা তারা ইনকাম করছে ভুয়ো এবং জালিয়াতি করে, এবং মানুষদের চাকরি দেওয়ার নাম করে তারা কিন্তু মানুষদের ঠকাচ্ছে। যেহেতু অ্যামাউন্টগুলো 5 থেকে 10,000, মানুষ সহজেই ধার করে হোক বা যেভাবেই হোক কষ্ট করে সেই টাকা জোগাড় করে সেই টাকা কিন্তু এইসব বদমাইশ সমাজ বিরোধী স্ক্যামারদের হাতে তুলে দিচ্ছে, এবং যার ফলে আমাদের বেকারত্ব যে সমস্যা সেটা কিন্তু আরও বেড়ে চলেছে। তাই এই সমস্ত স্ক্যামারদের থেকে আপনাদের দূরে থাকতে হবে। আপনি যদি মনে করেন যে এইসব কোনো রকমভাবে আপনার সাথে স্ক্যাম হচ্ছে, কেউ যদি আপনার কাছে টাকা চায়, প্রথম সচেতনতা আপনাকে নিতে হবে। আপনি 2-1,000 টাকার লোভে পড়ে যদি 5,000 টাকা করে দিতে থাকেন, 10 জায়গায় যদি দেন, আপনার 50,000 টাকা কিন্তু ক্ষতি হয়ে যাবে। 50,000 টাকা ইনকাম করা কিন্তু অত সোজা নয়। এবং পশ্চিমবঙ্গে একটা বিরাট সমস্যা, এগ্রিকালচারের ওপরে বেশি রিলায়েন্স, বেশি আমরা কিন্তু বেশি এরপরে ঝুঁকে আছি। কারণ পশ্চিমবঙ্গ একটা কৃষি প্রধান রাজ্য, এটা আমরা আগেই জানি। এখানে ধান থেকে শুরু করে, পাট থেকে শুরু করে বিভিন্ন ফসল, শাক সবজি খুব ভালো উৎপাদন হয়। তাই আমরা বিভিন্ন ধরনের যেসব চাষিরা আছি তারা কিন্তু চাষবাসের ওপরে বেশি নজর দিচ্ছে, কিন্তু যত নতুন যে জেনারেশন, নতুন যে প্রজন্ম, তারা কিন্তু এই চাষবাসে বেশি আগ্রহ দেখাচ্ছে না। তারা কিন্তু চাষবাস থেকে দূরে গিয়ে একটা স্টেবল জীবন যাপন করতে চাইছে। তারা গ্রাম থেকে শহরের দিকে মাইগ্রেশন করছে, কিন্তু শহরে যে জীবন যাপনের যে পদ্ধতি, জীবন যাপনের যে খরচা, সেটা কিন্তু বিশাল পরিমাণ। তাই তাদেরকে কিন্তু বিরাট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বর্তমানে এইসব প্রবলেম থেকে দূরে থাকার জন্য প্রচুর রকমের ব্যবস্থা আছে, কিন্তু মানুষ এখন চাচ্ছে একটা সুস্থ সমাজ, যেখানে তারা একটা সুন্দর জীবনযাপন করতে পারবে। কিন্তু পশ্চিমবঙ্গে যে পরিমাণ বেকারত্বর হার, সেই বেকারত্বর হারে মানুষ কিন্তু সঠিকভাবে একটা ভালো ডিসেন্ট স্যালারি জব খুঁজে পাচ্ছে না। 10 থেকে 12,000 টাকার মাইনা, ওভারটাইম এবং বিভিন্ন ধরনের স্ক্যামের শিকার। এদিকে আপনি যদি একটা শহরে গিয়ে একটা সঠিক মোটামুটি একটা রুমের ভাড়া নেন, সেখানে কিন্তু আপনার 4,000 থেকে 5,000 টাকা মোটামুটি একটা রুমে আপনার ভাড়া পড়ে যাবে, এবং খাদ্য খাওয়ার মিলিয়ে আরও 3,000 টাকা, মোটামুটি 7,000 টাকা যদি আপনার শুধু খাদ্য খাবার আর থাকাতেই যদি খরচা হয়ে যায়, তাহলে আপনার কাছে 12,000 টাকায় চাকরিতে বাঁচছে 5,000 টাকায়। 5,000 টাকার মধ্যে 2,000 টাকা আপনার ঘোরাফেরা যাতায়াতেই কিন্তু খরচা হয়ে যাবে। 3,000 টাকা আপনার বাঁচছে। 3,000 টাকায় আপনি কিভাবে একটা ভালো লাইফস্টাইল চালাবেন? অসম্ভব। তাই আমাদের প্রয়োজন একটা সঠিক পলিসি, সঠিক একটা নীতি, যেখানে আমরা আমাদের বেকার ছেলে মেয়েদের চাকরি খুঁজে দিতে সাহায্য করব, এবং তারা যাতে নিজেদের জীবনটাকে একটা ভালো জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারে। তারা যাতে একটা সংসার প্রতিষ্ঠা করতে পারে, এবং তাদের জীবনে তাদের যে সঙ্গিনী আছে তাদের সাথে যাতে জীবন যাতে ভালোভাবে কাটাতে পারে, সেই ব্যবস্থা আমাদের সরকারের করা প্রয়োজন। কিন্তু বর্তমানে সরকার এই বিষয়ে একদম উদাসীন। তারা বিভিন্ন ধরনের স্কিম বের করেছে, যেই স্কিমের মাধ্যমে তারা শুধুমাত্র বিভিন্ন ধরনের মানুষকে সাহায্য করলেও যে সমস্ত বেকার কর্মপ্রার্থীরা আছে তাদেরকে কিন্তু বিশেষভাবে কোনো রকম সাহায্য করার বিশেষ কোনো পদ্ধতি নেই। তাই আমাদের উচিত এই সরকারের বিরুদ্ধে একটা প্রেশার তৈরি করা, যাতে এই সরকার আমাদের বেকার যেসব ছেলেমেয়েরা বেকার, জবলেস এবং চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের উপর যাতে নজর দেয়, সেই ব্যবস্থা আমাদের করা উচিত। তাই সবাই একসাথে এই সমস্ত বিষয়ে প্রতিবাদ করতে শুরু করুন, এবং আপনার যেসব বক্তব্য আছে জব ইনসিকিউরিটি নিয়ে, জব এমপ্লয়মেন্ট নিয়ে, যদি আপনার কোনো বক্তব্য থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
আর আপনার আন্ডারে যদি কোনো চাকরি থাকে সেটাও নিচে কমেন্ট সেকশনে জানাবেন, কারণ পৃথিবীটা এখন ভুয়ো, এই আমাদের পশ্চিমবঙ্গে ভুয়ো জিনিসের এত ছড়াছড়ি, যেখানে কিন্তু সঠিক মানুষদের অভাব এবং সঠিকভাবে মানুষদের কাজ দেওয়ার লোকেরও অভাব। থ্যাংক ইউ, ধন্যবাদ।